দ্য রেজিস্ট্রেশন অফ দ্য ডকুমেন্ট কমপ্লিট হবে যখন, সেটা ভলিউমে এটি এন্ট্রি পড়ে, এটা সবাই আমরা জানি। এবং আমরা জানি বছরের পর বছর লেগে যায় একটা ভলিউমে ডকুমেন্ট আসতে এবং রেজিস্ট্রেশনের জন্য যখন ফাইনাল হবে। এখন যেটা হচ্ছে, আপনি তো বালামে উঠায় রাখলেন, আমি একটা জমি রেজিস্ট্রেশন করছি, আমার কাছে স্লিপ আছে, এটা যে রেজিস্ট্রেশন ফাইনালি হয়েছে বা বালামে উঠেছে তা আপনি যে ব্যক্তিটা ক্রেতা বা দিলেন ওনারা জানবেন কিভাবে? এই জানানোর পদ্ধতিটা কি? তাহলে আমরা মনে করছি এখানে যখন কমপ্লিশন হলো, এই কমপ্লিশনের পরে উইদিন 30 days যে এক্সিকিউটেন্ট বা নমিনেটেড যারা পার্সন বা যারা ক্রেতা তাদের কাছে একটা নোটিশ দিয়ে বলে দিতে হবে যে এটা বালামে উদ্বুদ্ধ হয়েছে, ফাইনালি রেজিস্ট্রেশন হয়ে গেছে। নাহলে আপনারা বিধান করছেন যে হ্যাঁ এটা রেজিস্ট্রেশনের মধ্যে 1 বছরের মধ্যে আপনাকে নিতে হবে। আমি জানলামই না, তাকে আমি 1 বছরের মধ্যে দিতে যাব কী করে? মানে আপনাদের রেগুলার দেখা যাচ্ছে প্রত্যেকের একটা জমি রেজিস্ট্রেশন করে পরে বারবার লোক পাঠাতে হয় প্রতি বছর, উঠছে বালামে না ওঠে নাই, উঠছে বালামে না ওঠে নাই। এটা প্রত্যেকের ব্যক্তিগত অভিজ্ঞতাও নিশ্চয় আছে, এমন কেউ নাই এখানে যারা আছেন এই ধরনের অভিজ্ঞতা নাই। ফলে আপনারা রেজিস্ট্রেশন কমপ্লিশন করলেন, কিন্তু তারপরে অবশ্যই একটা নোটিশের বিধান করতে হবে। এটা আমাদের ল কমিশন থেকে আমাদের এটা ভিউ, না হলে জানতে পারবেন না। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা বলছেন যে 1 বছরের মধ্যে এটা তাকে দিতে হবে। এখন ধরেন 1 বছর পার হয়ে গেল, তারপরে যদি কেউ দলিলটা নিতে চায় তাহলে কি আপনারা দিবেন না? উইদিন ওয়ান ইয়ার আপনাকে দিচ্ছেন, 1 ইয়ারের পরে আমি 2 বছর পরে গেলাম, হতে তো পারে, বা আমি বাইরে আছি। এই জিনিসগুলো ক্লিয়ার না থাকলে, ভেগনেস থাকলে, এগুলো নিয়েও পরবর্তীতে বিভিন্ন মানুষ সমস্যায় পড়বে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন আপনি। আমার মনে হয় যে নোটিশের একটা বিধান করা লাগবে, প্লাস 1 বছরের বেশি যদি হয়ে যায় কেউ দলিল না নেয়, তাহলে তো কিছু কিছু ক্ষেত্রে কতদিনের পরে বোধহয় আপনারা দলিল ধ্বংস করে ফেলেন, সেটার মধ্যে কি হবে? তা তো করা যাবে না। দেখা যাচ্ছে ডিজিটাল রেজিস্ট্রেশনের বিষয়ে বিধি প্রণয়নের একটা কথা বলা হয়েছে। বাস্তব অভিজ্ঞতায় দেখা যাচ্ছে যে বিভিন্ন আইন, যেমন ধরেন শিশু আইন হয়েছে 2013 সালে, এখন পর্যন্ত বিধিমালা প্রণীত হয়নি। দেন দেখেন অর্থঋণ আদালত আইন 2003, এটা এখনও পর্যন্ত বিধিমালা হয়নি। আরও এরকম অনেক অনেক আইনের কথা বলা যাবে যে 10 বছর, 15 বছর, 20 বছর আগে বিধির কথা বলা হয়েছে, কিন্তু বিধিমালা তো হয়নি। তা আপনারা যে এটা আনলেন, বিধিমালা না হওয়ার আগ পর্যন্ত কাজ করবেন কী করে? 1 নাম্বার। আর নাম্বার 2, বিধিমালাও এটা খুব পরীক্ষা নিরীক্ষা করে একটু টাইমলি করা উচিত। আমি যেটা মনে করি, আমরা যে কোনো ল বা যে কোনো অ্যামেন্ডমেন্ট খুব দ্রুত করি, ঠিকমতো রিসার্চ ওয়ার্ক করি না, ঠিকমতো আমরা যারা যারা স্টেক হোল্ডার তাদের অভিমত গ্রহণ করি না। তাড়াতাড়ি যেহেতু চেঞ্জ করছি, অনেক সময় দেখা যায় যে অনেক আইন যেটা ছিল, নতুন একটা আইন অ্যামেন্ডমেন্ট করার পরে আরও অনেক অনেক বেশি ভুল হয়। এটা দেখা যাচ্ছে আমরা শিশু আইন যখন সংশোধনের উপরে কাজ করছি, এটা দেখা যাচ্ছে যে 74-এ আমাদের যখন আমরা ছিলাম তখন কাজ করতে যে অসুবিধা হয়নি, এখন এই অসুবিধাগুলো ওনারা ফেস করছেন। ইভেন নট অনলি দ্যাট, ওখানে দেখা যাচ্ছে নতুন যে আইনটা করলেন এর কনস্টিটিউশনের সাথে বাংলাদেশের একটা ইনকনসিস্টেন্সি আছে, সেটা পর্যন্ত ওইভাবেই রয়ে গেছে, কেউ এখনও চ্যালেঞ্জও করেনি, চেঞ্জও হয়নি। তো এই জিনিসগুলো খুব ভালোভাবে ধীরে সুস্থে দেখে সুন্দরভাবে এটা করা হবে বলে আমি মনে করি। আর একটা জিনিস আমার কাছে ক্লিয়ার না, আপনারা 79 ফিস পেয়েবল অন প্রেজেন্টেশন, এটার উপরে আপনি গভর্নমেন্টকে আলাদা একটা পাওয়ার দিতে চাচ্ছেন, সার্ভিস চার্জ ডিউটিস পেয়েবল ফর রেজিস্ট্রেশন অফ দ্য ডকুমেন্ট। সেটা কেন চাচ্ছেন আপনারা একটু বলতে পারেন আমাকে? যদি না আমার ভুল হয়ে থাকে, আমার যদি ভুল না হয় কনসেপশনে, তাহলে আমার মনে হয় যে এই যে অ্যামাউন্টগুলো আপনারা কালেকশন হয় রুল করে, তার মাধ্যমে আপনাদের রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টে কিছুটা টাকা আপনারা রাখতে চান, এই ধরনের কি ইন্টেনশন আছে? কারণ বহু আগে থেকেই আমরা যখন কাজ করেছি, একটু বলতে দেন, তখন আমার দেখা গেছে শুধু রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট না, ওনারা বলেন ওনারা অনেক রেভিনিউ আর্ন করেন,
তার একটা ওনাদেরকে ডেভেলপমেন্ট এবং অন্যান্য, নট দ্যাট তারা নিজেদের জন্য নিতে চাচ্ছেন, সেটা ওনারা নিতে চান। নট অনলি দ্যাট, আমরা যখন আজ থেকে ধরেন 30 বছর আগে বা 40 বছর আগে হবে, তখন যখন আমরা চাকরিতে জয়েন করেছি, তখন আমাদের জুডিশিয়াল অফিসারদের মধ্যে অনেকে বলতেন আমরা তো অনেক বেশি কোর্ট ফি কালেক্ট করি অন্যান্য যে কোনো ডিপার্টমেন্ট, অ্যাডমিন এবং অন্যান্য চেয়ে বেশি, অথচ আমরা যে ফিটা কালেক্ট করি তার চেয়ে আমাদের ফান্ড এত কম দেওয়া হয় যে আমরা কোর্টেই চালাতে পারি না। তো এগুলো আছে, কিন্তু এটা কোন উদ্দেশ্যে করছেন জানি না। যদি এ ধরনের হয় তাহলে এটা আমি মনে করি ঠিক হবে না। কেন ঠিক হবে না বলি, আমাদের দেশের লোকজন তো সবাই আমরা জানি। আপনারা যদি বলেন হ্যাঁ আমাদেরটা এখানটায় আমরা খরচ করব, দেন তখন ইনকাম ট্যাক্স এবং কাস্টমস ওনারাও রেভিনিউ আর্ন করেন হিউজ অ্যামাউন্টের, তারা বলবেন আমাদেরটাও ঢুকলো এখানে দিয়ে দাও। জুডিশিয়ারি হয়তো বললো এবং অনেক ডিপার্টমেন্ট, তারপরে যেগুলো ডিপার্টমেন্ট রেভিনিউ আর্নিং না, ধরেন হেলথে বা অন্যান্য জায়গায়, ফায়ার ব্রিগেডে, বিভিন্ন জায়গায় ওনারা কিন্তু রেভিনিউ আর্ন করছেন না, কিন্তু ওনারা জনগণকে বিরাট একটা সাবস্টেন্টিভ সার্ভিস দেন, তারা কিন্তু সমস্যায় পড়ে যাবে। আর একটা জায়গাতে এটা করলে অন্যান্য ডিপার্টমেন্ট আমাদেরও দিতে হবে দাবি, এটা তো কমন আমাদের দেশে, সেটা একটা সমস্যা ক্রিয়েট করতে পারে। আমি জানি না আপনার উদ্দেশ্য, কিন্তু আমার আগের অভিজ্ঞতা থেকে আমার মাথায় এসেছে থেকে আমি ক্লিয়ারলি এটা বললাম যে এটা যদি হয় তাহলে মনে হয় এটা প্রপার হবে না। ফর দ্যাট পারপাস প্রত্যেককে দিতে হয়, ইউনিভার্সিটিকেও দিতে হয়, তাই না? পাবলিক ইউনিভার্সিটিগুলো কি করবে তাহলে বলেন? তার মানে আপনার প্রতিটা রেভিনিউ আপনার গভর্নমেন্ট ট্রেজারির মাধ্যমে আসবে। আপনাদের গ্রিভেন্স থাকলে আপনারা চেষ্টা করে, প্রত্যেকেই, আমাদের জুডিশিয়ারিতেও বহুত আক্ষেপ আছে, সেগুলো দেখতে হবে। কিন্তু একটা ডিপার্টমেন্টে করতে গেলে, সব জায়গায় গেলে আলটিমেটলি যারা জনগণের জন্য কাজ করছেন তাদের কি হবে? তারা কি বন্ধ হয়ে যাবেন? সেটা চিন্তা করে দেখবেন। যেটা মৌজা রেট নিয়ে আপনারা বলছেন, মৌজা রেট যেটা হয়েছে, কোনো জায়গায় মৌজা রেট বেশি আছে কিনা আমি ঠিক শিওর না, তবে গুলশান এবং বেশ কিছু এলাকাতে মৌজা রেট যা হওয়া উচিত তার চেয়ে অনেক 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 গুণ কম। আচ্ছা, বাজারের মূল্যের চেয়ে বহু গুণ কম, শুধু মানে এত বেশি কম যে চিন্তাই করা যায় না যে এত কম। প্রত্যেকটা দলিলে নির্ধারিত মৌজা রেট দিয়ে করে ফেলে, তার কিন্তু উপরে যায় না। আর একটা জিনিস, যে আসল মূল্য দেখাতে গেলে অনেক সময়, যদিও দুঃখজনক, অনেক সময় বলা হয় অফিস থেকে না এই মৌজা রেট তো আছে, এর উপরে করা যাবে না, মাইন্ড ইট। হ্যাঁ, কিন্তু আসলে কিন্তু তা না আইনের উদ্দেশ্য। ফলে কি দাঁড়ালো, আসল মূল্যটা লেখা হয় না। এই আসল মূল্যটা লেখা না হয়ে মৌজা রেটের জন্য যেটা একটা হয়, আর একটা হয় যে দুটো কারণে মূলত হচ্ছে। একটা হচ্ছে কালো টাকা বা দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকা জমি ক্রয়ের মাধ্যমে সমন্বয় করা, দিস ইজ ওয়ান। আর একটা হচ্ছে আমাদের দেশে এই যে জমি রেজিস্ট্রেশন, তারপরে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স সবসহ এত বেশি টাকা দিতে হয় পৃথিবীর আমার মনে হয় কোথাও না। 5% দিলেই মাথা খারাপ হয়ে যায় অন্যান্য দেশে ইউকেতে, যে এত টাকা কিসের জন্য? আমার জমি আমি বিক্রি করতেছি, সবই প্রায় নিয়ে যাবে, তা কেন হবে? আমাদের দেশে এই জিনিসটা অত্যাধিক বেশি। এখন কি করা যেত, মৌজারের যেটা অ্যাকচুয়াল বাজার মূল্য সেটা যদি ঠিক করা যেত, এবং একই সাথে যদি আপনি রেজিস্ট্রেশন খরচ এবং ইনকাম ট্যাক্স যেটা অ্যাডভান্স, সেগুলো সব মিলায় যে খরচটা পড়ে এটা যদি কমানো যেত, তাহলে কিন্তু গভর্নমেন্টের রেভিনিউরও কোনো কমতি হতো না, প্লাস সবাই মনে হয়, বিশেষ করে যারা অল্প দামে জমি বিক্রি করেন বা প্রত্যেকেরই একটা রিলিফ হতো। সেই জিনিসটাই আমার ভালো দরকার। কিন্তু আমার মনে হয় এই আইন দিয়ে তো আপনারা মৌজা রেটটা ঠিক করছেন না, ফলে এগুলোতে অন্যান্য আইনে স্বভাবতই নেসেসারি অ্যামেন্ডমেন্টের প্রয়োজন হবে। যে জিনিসটা আপনারা বলছেন এটাও আমরা নোট করেছিলাম, সেই বিষয়টা হলো আমাদের দেশে জরিপ অনেক দীর্ঘ বিরতিতে হয়। এই সময়ের মধ্যে অনেক ভূমির প্রকৃতি ও শ্রেণীর পরিবর্তন হয়, যেটা আপনারা বলছেন এটা আমরা অলরেডি নোট করেছিলাম। বাস্তবে জমির শ্রেণী একরকম থাকলেও দলিলে অনেক সময় জমির শ্রেণী ভিন্ন দেখানো হয়। আগে লেখানো আছে, ওটা তো চেঞ্জ হয়নি। দলিলে জমির শ্রেণী প্রতারণামূলকভাবে পরিবর্তন করে কর ফাঁকি দিলে যারা দিচ্ছেন সংশ্লিষ্টদের শাস্তির আওতায় আনার বিধান কথা বলছি আমরা, নট দ্যাট যে সাব রেজিস্ট্রার আদার।
এটা হলো মোটামুটি আমাদের সংক্ষেপে আমরা দেখেছি।